অশান্তির ঘটনায় কমিশন নিযুক্ত মুখ্য সচিবকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির প্রশ্ন, মুখ্য সচিব আপনার কি এমন সমস্যা যে প্রধান বিচারপতির ফোন ধরেন না? এদিনই শীর্ষ আদালতের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় এনআইএ। বুধবার মালদায় অশান্তি, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, তাদের গাড়ি ভাঙচুর। এ নিয়ে বৃহস্পতিবারই কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। সোমবার ভৎসনা, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। মুখ্য সচিবের থেকে তিনি জানতে চান, আপনার কি এমন সমস্যা যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ফোনও ধরেন না? তখন মুখ্য সচিব দুষ্মন্ত নাড়িওয়ালা বলেন, আমার কাছে বিকেলের পরে কোনো ফোন আসেনি। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মুখ্য সচিবের ফোন এতটাই সুরক্ষিত যে রাজ্যের প্রধান বিচারপতি ফোনে পাননি। মুখ্য সচিব বলেন, 1 এপ্রিল দিল্লি এসেছিলাম, দুপুর 2 থেকে 4টে পর্যন্ত বিমানে ছিলাম, আমাকে ক্ষমা করুন। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। এই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিচারপতিরা আপনার এবং আপনার অধস্তনদের উপর ভরসা করেছিলেন, আপনারা চূড়ান্ত ব্যর্থ। আমরা আর কোনো অ্যাকশন প্রপোজ করছি না। আমরা মুখ্য সচিব, ডিজি এবং সব প্রশাসনিক আধিকারিককে নির্দেশ দিচ্ছি, এসআইআর শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিদের সব রকম সহযোগিতা করতে হবে। সচিবালয়েও রাজনীতি জড়িত বলে মনে হচ্ছে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ডিএম এবং এসপিদের যখন রেজিস্ট্রার ফোন করেন তখন তারা বলেছিলেন, বলুন আমরা কি করব। প্রধান বিচারপতি বলেন, বুধবার দুপুর 3:30 ঘেরাও শুরু হয়। রাত 11:30টায় প্রধান বিচারপতির বাড়িতে যান ডিজি। মুখ্য সচিবের উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হস্তক্ষেপ না করলে কি হতো সেদিন বুঝতে পারছেন? প্রধান বিচারপতির মতো ক্ষুদ্র মানুষের জন্য আপনি একটু নিচে নেমে আসুন দয়া করে। এদিন সুপ্রিম কোর্টে মালদার অশান্তির ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় এনআইএ। তাদের আইনজীবী বলেন, এনআইএ তদন্তের দায়িত্ব নিয়েছে। মোট 3টি এফআইআর হয়েছে, আরো 9টি আলাদা এফআইআর করা হয়েছে, সব মিলিয়ে 12টি এফআইআর। প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, কতজনকে গ্রেফতার করা হয়েছে? এনআইএর আইনজীবী বলেন, 24 জন। সন্দেহভাজন 309 জন। নজরে রয়েছে 432 জন। প্রাথমিক তদন্ত লোকাল পুলিশ করছে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা নির্দেশ দেওয়ার পর আপনারা তদন্তের হ্যান্ডওভার নেবেন। এই সময় এনআইএর আইনজীবী বলেন, তাহলে লোকাল পুলিশকে নির্দেশ দিন কেস ডায়েরি হস্তান্তর করার জন্য। প্রধান বিচারপতি বলেন, যেহেতু স্থানীয় পুলিশের বিরুদ্ধে গাফিলতির সিরিয়াস অভিযোগ রয়েছে, তাই আমরা নির্দেশ দিচ্ছি এনআইএ তদন্ত নিজেদের হাতে নিক। এনআইএ চাইলে পরবর্তীকালে আরও এফআইআর করতে পারে। তদন্ত রিপোর্ট কলকাতার এনআইএ কোর্টে সাবমিট করতে হবে। সুপ্রিম কোর্টেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে থাকবে এনআইএ। এনআইএর হাতে কেস ডায়েরি তুলে দিতে হবে পুলিশকে। এদিন শুনানির সময় এনআইএর আইনজীবী বলেন, মোফাক্কেরুল ইসলাম এবং শাহজাহান আলী কাদরি যারা মূল চক্রী, তাদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং যে সন্দেহভাজনদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে। নিউজ 18 বাংলা। মোথাবাড়ি তুলকালামে ধরপাকড়। মোথাবাড়ির পটলডাঙ্গা গ্রামে ধরপাকড়। পুলিশের অভিযানে 3 জন আটক। পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা মহিলাদের। গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা। পুলিশি অভিযানে কার্যত পুরুষ শূন্য গ্রাম। পুরুষ শূন্য মোথাবাড়ির একাধিক গ্রাম। বিচারকদের ঘেরাওয়ের বরখাস্ত। আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে বরখাস্ত আর বরখাস্ত করল হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু মোফাক্কেরুলের বিরুদ্ধে। বার অ্যাসোসিয়েশনের জেনারেল বডি বৈঠকে সিদ্ধান্ত, ডিসিপ্লিনারি প্রসিডিং শেষে বহিষ্কারের সিদ্ধান্ত। কালিয়াচক, মালদা
এবং মোথাবাড়ি, তাতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, এই সব বিভিন্ন লোকজন জোগাড় করে উস্কানি দেওয়া, আমরা মনে করছি এটা জুডিশিয়ারির উপরে একটা আক্রমণ। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার মানেই আমাদের প্রত্যেকেরই নিজেদের জুডিশিয়ারির উপরে শ্রদ্ধা থাকা উচিত। উনি সেই শ্রদ্ধার জায়গায় জুডিশিয়ারির উপরে আক্রমণ করেছেন, এটা উকিলের কাজ না। সেই জন্য আমরা বার অ্যাসোসিয়েশনে তার মেম্বারশিপ সাসপেন্ড করেছি। 13 জেলায় শেষ অ্যাডজুডিকেশনের কাজ, বিচারাধীন সব নামের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের। বাংলার এসআইআর এখনো কাজ বাকি 10 জেলায়। অ্যাডজুডিকেশনে 60,06,675 নাম। কতজনের নাম রইল আর কতজনের বার নাম বাদ গেল, বিস্তারিত জানাবে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছে। সোমরাজ, দেখো, যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, তুমি জানো যে 60 লক্ষেরও বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, অর্থাৎ মোট আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 60,06,675টি, এবং তার মধ্যে এখনো পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করতে পেরেছেন 59,84,512টি ভোটারের নথি। জুডিশিয়াল অফিসাররা অভিযোগে নিষ্পত্তি করতে পেরেছেন। তার মধ্যে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো 32,68,119 জন ভোটার, কিন্তু অবৈধ ভোটার হিসেবে জুডিশিয়াল অফিসাররা পেয়েছেন 27,16,393 জনকে। অর্থাৎ এই 27,16,393 জন তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, তাদের কাছে ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ রয়েছে। এবং যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এই যে 59,84,512 কাছাকাছি যে নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা, তার মধ্যে যদি জেলা ভিত্তিক দেখা যায় তাহলে মুর্শিদাবাদ জেলায় সংখ্যার দিক থেকে সব থেকে বেশি অবৈধ ভোটার পাওয়া গেছে। জুডিশিয়াল অফিসাররা যেখানে যাকে বৈধ পায়নি, মুর্শিদাবাদ জেলায় দেখা যাচ্ছে যে মোট 11,01,145টি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল ভোটারের নথি, যার মধ্যে 10,88,808টি অভিযোগের নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে যে 4,55,137 জন যারা অবৈধ ভোটার, অর্থাৎ তাদের পক্ষে নির্দিষ্ট কোনো নথি নেই জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তি করার পরও। শুধু তাই নয়, দেখা যাচ্ছে সংখ্যার দিক থেকে যদি ধরা হয় তাহলে তারপর দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলা, যেখানে 3,25,666 জন অবৈধ ভোটার হিসেবে পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা। অন্যদিকে কোচবিহার জেলাতেও দেখা যাচ্ছে 1,20,725 জন যারা অবৈধ ভোটার। অন্যদিকে আবার যদি তুমি শতাংশের হিসাবে দেখো, তাহলে নদিয়া জেলাতে সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্য থেকে নাম বাদ গেছে। নদিয়া জেলায় আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 2,67,940, যার মধ্যে 2,08,626 জনের নামই বাদ পড়েছে। অর্থাৎ নদিয়া জেলায় সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা নামের ভোটার বাদ পড়েছে, তেমনটাই কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই জেলাভিত্তিক তালিকা কমিশনের তরফে চূড়ান্ত করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের 24টি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের আওতায় মোট যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল তার মধ্যে এখনো পর্যন্ত 27,16,393 জনকে অবৈধ ভোটার হিসেবে পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা, এবং মোট এখনো পর্যন্ত 59,84,512টি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। একেবারে সোমরাজ, সঙ্গে থাকো। আর 26-এর ভোট যুদ্ধে বাড়লো প্রার্থীর সংখ্যা, 21-এর ভোটের তুলনায় বাড়লো প্রার্থীর সংখ্যা। 26-এর ভোট যুদ্ধে বাড়লো প্রার্থীর সংখ্যা, 21-এর ভোটের তুলনায় বাড়লো প্রার্থীর সংখ্যা। সোমরাজ রয়েছে আরো এই বিষয় নিয়ে জানাবে। সোমরাজ, 26-এর ভোট যুদ্ধে বাড়লো প্রার্থীর সংখ্যা, কত বাড়লো প্রার্থীর সংখ্যা? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, 2021-এর বিধানসভা নির্বাচনে যত সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল তার থেকে এবারের প্রার্থীদের সংখ্যা আরো বাড়লো। এবারে রাজ্যে প্রথম দফার যে 152টি বিধানসভা আসনে ভোট হবে, যার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল ছিল, সেখানে দেখা যাচ্ছে 1,586 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারে 152টি আসনের জন্য। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে এই 152টি আসনের জন্য
মোট 1062 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শুধু তাই না, কমিশন সূত্রে এটাও দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুরের করণদিঘি আসন থেকে সব থেকে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। করণদিঘি আসন থেকে মোট 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পাশাপাশি কোচবিহারের মেখলিগঞ্জ আসন থেকে 18 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। যদিও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম অর্থাৎ হাই ভোল্টেজ যে কেন্দ্র, এই নন্দীগ্রাম কেন্দ্র থেকে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সেক্ষেত্রে 152টি বিধানসভা আসনের যদি প্রথম দফার তুলনামূলক বিশ্লেষণ করা হয়, তাহলে 2021 সালের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা বাড়লো এবং দেখা যাচ্ছে 1586 জন প্রার্থী এবারে এই 152টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। ধন্যবাদ সম্রাজ। আসছি পরবর্তী খবরে। রেলগেটের সমস্যায় কল্যাণীতে ভোগান্তি, স্থানীয়দের দাবি ফ্লাইওভারের, কিন্তু তার হচ্ছে কই। ভোট আসে ভোট যায়, মেলে শুধুই প্রতিশ্রুতি। বিরাট সমস্যা। এরা ফেলবে ধরুন ট্রেন আসার অনেকক্ষণ আগে, আর খুলবে সবার পরে আর কি। কোনো সময় দেখা গেল 4টে 5টা 6টা ট্রেনও চলে যায়, মানে গেট খোলার ইয়ে নেই আর কি। প্রচুর পেশেন্ট আছে যারা আর কি হঠাৎ হয় দেখা গেল তাকে নিয়ে আসা হসপিটাল নেওয়ার প্রয়োজন পড়লো, কিন্তু রেলগেটে যদি এরকম যদি আধ ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা লোকের দীর্ঘদিনের সমস্যা। একটা ফ্লাইওভার এটা দরকার। নদিয়ার কল্যাণী শিল্প শহর, এছাড়াও এই শহর জুড়ে রয়েছে একাধিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এবার ভোটের অন্যতম ইস্যু রেলগেট ভোগান্তি এবং ফ্লাইওভারের দাবি। শিয়ালদা রানাঘাট মেন লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন কল্যাণী স্টেশন ও মদনপুর স্টেশনের মাঝে 42 নম্বর রেলগেট। রেল লাইনের একদিকে কল্যাণী এইমস, গান্ধী মেমোরিয়াল হাসপাতাল, IISER, ম্যাকাউট বিশ্ববিদ্যালয়, আরেকদিকে কল্যাণী JNM হাসপাতাল, ESI হাসপাতাল, একাধিক ছোট বড় কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, এই 42 নম্বর রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সেটাই একেবারে বন্ধ হলে আর খুলতেই চায় না। লাইন পেরোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ভোগান্তির এক শেষ। অনেকে ঝুঁকি নিয়ে লাইন পার হন, এতে বাড়ে বিপদ। কোনো সময় দেখা গেল 4টে 5টা 6টা ট্রেনও চলে যায়, মানে গেট খোলার ইয়ে নেই আর কি। আমাদের এখানটা যদি একটা ফ্লাইওভার হতো, তাহলে সেটা আর কি, মানে আমাদের যে বিধায়ক আছে কিংবা তার কাছে ইয়ে আছে, তারা যদি এই জিনিসটা নিয়ে একটু ভাবে, কারণ প্রচুর পেশেন্ট আছে হঠাৎ হয় দেখা গেল তাকে নিয়ে আসা হসপিটাল নেওয়ার প্রয়োজন পড়লো, কিন্তু রেলগেটে যদি এরকম যদি আধ ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয়, সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এটা লোকের দীর্ঘদিনের সমস্যা। একটা ফ্লাইওভার এটা দরকার। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার নিয়ম করে প্রতিশ্রুতি মেলে, কিন্তু ওই পর্যন্তই ফ্লাইওভার আর হয় না, তাই প্রতিদিন রেলগেটের যন্ত্রণা। এখানে তো পরপর, যেহেতু মেন লাইন, ঠিক আছে, পরপর তোমার হচ্ছে গেটগুলো পড়তে থাকে, আর প্রচুর জাম হয়, যাতায়াতের খুব অসুবিধা হয়। আমরা চাই যে তাড়াতাড়ি আমাদের এই ফ্লাইওভারটা যাতে হয়ে যায়, তাহলে খুব সুবিধা হয়। পেশেন্ট পার্টি, যেমন পেশেন্ট থাকলে পেশেন্ট এখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, যেতে খুব অসুবিধা হয়। এই 42 নম্বর রেলগেটটি পড়ে কল্যাণী বিধানসভা এলাকার মধ্যে। 2021 থেকে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই কল্যাণী পড়ে বনগা লোকসভা কেন্দ্রের মধ্যে। 2019 সাল থেকে বিজেপি টিকিটে বনগা জিতেছেন শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর নিজের প্যাডে রেলের কাছ থেকে এর অ্যাপ্রুভাল নিয়ে বসে আছে। রেল যেটুকু পোর্শন করবে সেটুকু পোর্শনের অ্যাপ্রুভাল অলরেডি রেলের কাছে চলে এসেছে। দীর্ঘদিন জমির জন্য আবেদন করা সত্ত্বেও জগন্নাথ সরকার, আমাদের সম্মানীয় MLA অম্বিকা রায়, শান্তনু ঠাকুর দীর্ঘদিন নিজেদের প্যাডে আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত তারা জমি হস্তান্তর করে রাজ্য সরকার। এবার কল্যাণীতে তৃণমূলের প্রার্থী অতীন্দ্রনাথ মণ্ডল, বিজেপির অনুপম বিশ্বাস, CPIM এর সবুজ দাস। ভোট প্রচারে সব দলের মুখেই ফ্লাইওভার তৈরির প্রতিশ্রুতি। মানুষের এটা যথেষ্ট ন্যায়সঙ্গত দাবি বলতে পারেন। অনেক অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে থাকে, অনেক মানুষ যাদের কর্মক্ষেত্রে তারা অনেকটা পিছিয়ে পড়ে। আমি যদি জয়লাভ করি তো ডেফিনেটলি চেষ্টা করবো যাতে এই ওভারব্রিজটা যাতে করা যায়। আমি খুব আশাবাদী যে আগামী 2 মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে। তো আগামী দিনে আমরা আসছি ক্ষমতায়, আগামী দিনে খুব শীঘ্রই
রাজ্য সরকারের জমিটা হস্তান্তর হলেই এই সমস্যা মিটে যাবে। এই রেলগেটের উপর দাঁড়িয়ে গোটা কল্যাণী শুধু নয়, গোটা একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষের যাতায়াত। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমাদেরকে মানুষ নির্বাচিত করে এই ফ্লাইওভারের জন্য। আমরা 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 আন্দোলন করব এবং সেই আন্দোলন শুধু নয়, এটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। রেল লাইনের যে সমস্যা রয়েছে, রেলগেটে অতি ঘন ট্রেন চলাচলের ফলে প্রতিদিন থমকে যায় এখানকার জীবনযাত্রা। ভোটের আগে প্রত্যেকের দাবি ফ্লাইওভার হোক 42 নম্বর রেলগেটের উপর দিয়ে। কেননা শঙ্কর ঘরামের সাথে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা, কল্যাণী। রাতে মেমারিতে রেল রুটে চরমে ভোগান্তি। রেলগেটে পেরোনোর সময় বিকল হয়ে যায় কন্টেনার, আর লাইনের ওপরই কন্টেনার বিকল হওয়াতে আটকে যায় ট্রেন। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল দূরপাল্লার ট্রেন। 2 ঘন্টা পর ট্রেন দিয়ে সরানো হয় কন্টেনার। রাত 12:15 নাগাদ ফের শুরু হয় ট্রেন চলাচল।